একটা মেঘলা দিন, কখনো কয়েক পশলা বৃষ্টি, কখনো উকি দিচ্ছে সোনালি রোদ। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। এমন আবহাওয়ায় মন আর বাড়িতে থাকতে চায় না। টুক করে ভবঘুরের ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। শহরের কংক্রিটের রাজত্ব আর নিত্যদিনের যানজট পেরিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে গ্রামের শ্যামল পরিবেশে প্রবেশ করলাম। গাছপালা, পুকুর, খাল, বিল, নদী পেরিয়ে পৌঁছে গেলাম সেখানে শুধু চোখের সামনে সমুদ্র, সমুদ্র আর সমুদ্র, বিভিন্ন রূপে, বিভিন্ন মহিমায়। বলবো, সব গল্প বলবো তোমাদের, বাড়ি থেকে যাতায়াত শুরু করে একদম খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, থাকার ব্যবস্থা, একেবারে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে কিভাবে সম্পন্ন করলাম সবকিছু। আসো জেনে নি তাহলে ছোট্ট করে এই গল্পটা। সকাল সকাল এসে পড়েছি শিয়ালদা স্টেশন। আজকে অনেক পাহাড় হলো, তাই ইচ্ছা আছে এবার একটু সমুদ্র দেখার, একটু সিরিন টাইপের, জানি না কতটা সিরিন হবে, গিয়ে বুঝতে পারবো। তো আপাতত সকালবেলা 9:16 দিকে আছে নামখানা লোকাল। তো সেই নামখানা লোকাল ধরেই, নামখানা লোকাল না, লক্ষ্মীকান্তপুর লোকাল, লক্ষ্মীকান্তপুরটাই এবার নামখানা লোকাল হয়ে যাবে। তো সেটা ধরেই আমরা যাব নামখানা লোকালে। তো সেখানে নেমে কিভাবে যাচ্ছি আমরা, পুরো পাবলিক ট্রান্সপোর্টেশনে, জানো হারিয়ে যাওয়ার গল্প, পুরো বাজেট ট্রিপ করে, সেটা তোমাদের পুরোপুরি দেখাবো ভিডিওতে। চলো এখন যাওয়া যাক ভেতরে ঢুকে। ট্রেন ছাড়লো একদম ডট সকাল 9:15। শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে এগিয়ে চলল লক্ষ্মীকান্তপুরের উদ্দেশ্যে, এবং এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর থেকে হয়ে যাবে নামখানা লোকাল। সেখানে প্রায় 15 থেকে 20 মিনিটের হল্ট দেয় এই ট্রেনটি। শিয়ালদা থেকে নামখানার ভাড়া 25 টাকা প্রতিজন মাত্র। লক্ষ্মীকান্তপুর পেরোতেই সবুজের সমারোহ যেন চারিদিকে ছেয়ে গেল। সত্যি এই মেঘলা দিনে একটু যদি বাইরে না বেরিয়ে পড়ি, একটু বাইরে বেরিয়ে বৃষ্টিকে না উপভোগ করি, তাহলে আর কি মজা রইল। অনেকে পাবলিক ট্রান্সপোর্টে আসতে পছন্দ করো না, সেক্ষেত্রে কলকাতা থেকে গাড়ি নিয়ে আরামসে আসতে পারো, অথবা ট্রেন যদি তোমাদের পছন্দ না হয় সেক্ষেত্রে ধর্মতলা থেকে প্রচুর বাস আছে, যে বাসগুলি বকখালির উদ্দেশ্যে আসে। এছাড়া কাকদ্বীপের বাসে করে কাকদ্বীপ অব্দি এসে নামখানা থেকে আবার বাস ধরতে পারো। আর আসার সময় আমরা ফিরেছিলাম বাসে করে, তাই বাসও কেমন ছিল সেটারও রিভিউ এর পরবর্তী ব্লগে থাকবে। এসে পড়লো নামখানা স্টেশন। ছোট্ট খাট্ট সুন্দর ছিমছামের মধ্যে স্টেশনটি। এখান থেকে বেরিয়ে তোমরা প্রচুর অপশনস পাবে। দুধারে সবুজ ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম নামখানা স্টেশন। এবার নামখানা স্টেশন থেকে আমাদের ফার্দার জার্নি স্টার্ট হবে। এখান থেকে যেতে হবে হেনরি আইল্যান্ড। বকখালি অনেকেই এসছো, হেনরি আইল্যান্ডও ঘুরে গেছো। হেনরি আইল্যান্ড তুলনামূলকভাবে একটু কম ভিড় জায়গা আর কি, এখনো পর্যন্ত যা জানি। গিয়ে দেখতে পাবো অ্যাকচুয়ালি পিকচারটা কি। তো এখান থেকে বেরিয়ে দেখতে হবে কি পাওয়া যায়। তোমাদের জানাবো যে তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাও, অনেকেই গাড়ি নিয়ে আসা প্রেফার করো। গাড়ি নিয়ে আসলে তো সিম্পল, মানে হাই রোড ধরে চলে এলেই হবে। কিন্তু যাদের কাছে গাড়ির অপশন অ্যাভেলেবেল নেই, যারা একটু বাজেটে ট্রিপ করতে চাও, তারা কিভাবে করবে তাদেরকে ফার্দার জানাবো। এখান থেকে বেরোবো, বেরিয়ে কিভাবে যাচ্ছি চলো তোমাদের দেখাবো। তোমাদের বলে রাখি, নামখানা থেকে বেরিয়ে তোমরা সামনেই পেয়ে যেতে পারো টোটো। যে টোটো তোমাদেরকে ডিরেক্টলি হেনরি আইল্যান্ডে নিয়ে যাবে, তার জন্য তোমাদের টোটো সম্পূর্ণরূপে রিজার্ভ করতে হবে, অথবা যদি অন্য কাউকে পেয়ে যাও তাহলে শেয়ার করতে পারো। আর না হলে কিছুটা হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে সামনের বড় রাস্তায়। সেক্ষেত্রে তোমরা বাস পাবে, টোটো পাবে, অটো পাবে, সব ধরনের অপশন পাবে। আমরা একটু এক্সপ্লোর করার জন্যই হেঁটে কিছুটা দূরে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, এবং বাস বলতে গেলে 5-7 মিনিট অন্তর অন্তরই তোমরা পাবে। ওখানে 5 মিনিটও দাঁড়ায়নি। একটা কাকদ্বীপ থেকে আসা বাস যেটা বকখালির উদ্দেশ্যে যাচ্ছে, সেই বাস এসে পড়লো, এবং বাসে রীতিমতো বসার জায়গা আছে, বসার সিট নিয়ে কোনো অসুবিধা হবে না।
এবং ভাড়া নিল 23 টাকা প্রতি জন। নামিয়ে দেবে হেনরি আইল্যান্ডের বাস স্ট্যান্ডে। বাসের একদম সামনে বসতে পারার জন্য এই এত সুন্দর দৃশ্য চোখের সামনে উপভোগ করলাম। নামলাম একদম ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সামনে। সেখান থেকেই হেনরিজ আইল্যান্ডের যে প্রজেক্ট আছে সেই দিকে যেতে হয়। এরপর টোটোর সাথে কিছুটা দর কষাকষি করে 80 টাকায় ফিক্স করে উঠে পড়লাম টোটোতে। প্রথমে আমরা বেরোলাম একদম স্টেশন থেকে, নামখানা স্টেশন। সেখান থেকে বেরিয়ে অটো আছে, টোটো আছে। তোমরা চাইলে যদি বেশি দূর হাঁটতে না চাও, খুব বেশি দূর হাঁটতেও হয়নি যদিও, কাছেই, ওখান থেকে রিজার্ভ করে চলে আসতে পারো। এবং সেটার কিরকম কি প্রাইস আছে ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি চাও কেউ এই একটু আমার মতো এক্সপ্লোর করতে, তারা একটুখানি সামান্য হেঁটে 5 মিনিট হেঁটেই সামনে দেখতে পাবে বাস যাচ্ছে। বাস অটো প্রচুর, মানে সামনে যে হাই রোডটা আছে NH 170, ওইটাতে করে বাস আসছে, যেটা কাকদ্বীপ থেকে আসছে যে বাসগুলো, এবং বকখালি অবধি যাচ্ছে। এখানে ফেরিঘাট বা জেটি ঘাট বলে একটা স্টপেজ আছে, সেখানে নামলেই এখান থেকে প্রায় 2 কিলোমিটার মতো এই জায়গাটা। তো তোমরা যদি আসতে চাও এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারো। আর যারা বাইক বা ইয়েতে করে আসবে, 4 চাকা করে আসবে, তারা তো NH 117 ধরে একদম আরামসে চলে আসবে। আর দুদিকে দেখো পুরো একদম গ্রাম্য পরিবেশ। যারা জেনারেলি গ্রাম্য পরিবেশ দেখতে পাও না, শহর এলাকায় থাকো, আর এখানে দেখলাম ম্যাক্সিমাম লোক বকখালিতে যাচ্ছে, এই হেনরি আইল্যান্ডের সাইডে কেউই আসছে না, শুধু আমরাই নামলাম এখানে। তো এবার যাচ্ছি সেই কটেজের উদ্দেশ্যে। দেখা যাক জায়গাটা কিরকম, তোমাদের পুরো ঘুরে দেখো এবং সমস্ত কিছু ডিটেলসে দেবো, যে কোন রুমটা তোমরা বুক করবে এবং কোন রুমটা কিরকম টাইপের। চলো দেখা যাক। হেনরি আইল্যান্ড পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত একটি দ্বীপ এবং পর্যটন কেন্দ্র। এখানে মৎস্য চাষের নানান প্রকল্প রয়েছে। চারিদিকে যে ভেড়ি দেখতে পাচ্ছেন, এই ভেড়িতেই বিভিন্ন ধরনের মাছের চাষ হয়। শীতের সময় নানা প্রজাতির পরিযায়ী পাখিরাও এখানে আসে। এই দ্বীপটি বকখালির কাছে বঙ্গোপসাগরের উপকূলে এবং সুন্দরবন জাতীয় উদ্যানের দক্ষিণ তীরে অবস্থিত। হেনরিজ আইল্যান্ড এই নামকরণের পিছনে একটি ছোট্ট ইতিহাস আছে, একজন ইউরোপীয় জরিপকারী হেনরি প্রথমের নামে, যিনি 19বিংশ শতাব্দীর শেষের দিকে এটি আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে দ্বীপটি নারকেল, সুপারি এবং অন্যান্য ফসলের চাষ হতো এবং এটি বাগান হিসাবে ব্যবহৃত হতো। ভারত স্বাধীনতা লাভের পর দ্বীপটি একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা পরিচালিত। এই সমস্ত ঘরগুলি হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্সের ঘর, আর ম্যানগ্রোভ কমপ্লেক্সটি তুলনামূলকভাবে অনেকটাই দূরে। সুন্দরী কমপ্লেক্সটি সি বিচের কাছে। এখন দাঁড়িয়ে আছি সুন্দরী কমপ্লেক্সে। এটা হেনরি আইল্যান্ডে টোটাল 2টো কমপ্লেক্স আছে, একটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স আর একটা হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স। তো সুন্দরী কমপ্লেক্সটা সি বিচের অনেকটাই কাছে। ওদের মেন বিল্ডিংটা দেখো, এই যে এই সাইডটা ওদের মেন বিল্ডিং, তার পিছনেই আছে পুকুর। আর সামনে এটা দেখছো, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার বাণী ভবন। এখানে 4টে নন এসি রুম আছে, যেটার ভাড়া কিন্তু 1200 টাকা করে, আর জিএসটি তো আলাদা আছেই। আর ওই দিকে দূরে দেখো যে কটেজগুলো আছে, সেই কটেজগুলোর ভাড়া কিন্তু 2500, যেগুলো কিন্তু টোটালি সেট আপ আলাদা ব্লু কালারের। আর আরও পাশে 2টো কটেজ আছে, তোমাদের সবই ঘুরে ঘুরে দেখাবো। এখন জাস্ট এই ঢুকে চেক ইন করলাম, চেক ইনের যা ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করলাম। দিয়ে এবার সমস্যা কি হয়েছে, আমরা একটা রুম বুক করেছিলাম, সেই রুমটা এরা বলছে যে এসি খারাপ আছে, ইলেকট্রিসিটি কিছু প্রবলেম আছে। তো আমাদের সামনেই একটা রুমে দিয়ে দিচ্ছিল, তো পন্ড ফেসিং দেখে বুক করেছি অবভিয়াসলি ভিউয়ের জন্য। সেক্ষেত্রে সেই কারণে ওরা বললো যে ঠিক আছে, প্ল্যান চেঞ্জ করে পাশে একটা বেশি রেটের রুম আছে, সেই রুমটা দিয়ে দিল। সেটাও তোমাদের দেখাবো। ওটা অ্যাকচুয়ালি আমরা বুক করিনি, কিন্তু ওটা সবচেয়ে হাইয়েস্ট ক্যাটাগরির রুম এই সুন্দরী কমপ্লেক্সে। তো
তো ওটা ওরা দিল। বেসিক্যালি আমরা যেটা বুক করেছিলাম তার থেকে অনেকটাই কম। তো সেই রুমটাও তোমাদের দেখাবো। আর বাকি রুমগুলো যেহেতু বন্ধ আছে তাই তোমাদের বাইরে থেকেই দেখাবো যে কোনটা তোমরা বুক করবে অ্যান্ড হুইচ ইজ দ্য বেস্ট। যতক্ষণে ওরা রুম রেডি করছে ততক্ষণে আমরা লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ অ্যাকর্ডিং টু ইউ, যেটা তোমরা পছন্দ করবে সেই অনুযায়ী ওরা লাঞ্চ তৈরি করবে। আর ভালোই হলো যে আমরা ১,৫০০ টাকার রুম বুক করে পেয়ে গেলাম ২,৫০০ টাকার রুম। আর এই যে রইলো এখানকার সেট মেনু, এই মেনু থেকেই তোমাদের অর্ডার দিতে হবে এবং কি দাম আছে সব এই মেনু থেকে দেখে নিও। একদম ডিটেলসে দিয়ে দিলাম। ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সমস্ত কিছু তোমাদের এখান থেকেই করতে হবে, কারণ হেনরি আইল্যান্ডের আশেপাশে কোনো রকম অন্য কোনো খাওয়ার ব্যবস্থা নেই। একমাত্র এই কমপ্লেক্সেই তোমরা খাবার পাবে। সো নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিও। ফাইনালি হাতে পেয়ে গেলাম চাবি। আই লাভ বকখালি লেখা আছে, কেন লেখা আছে জানি না। তো আমাদের রুমটা দেখাই যেখানে ফাইনালি আমাদের শিফট করা হলো। ওই যে দূরে দেখতে পাচ্ছি এইখানটা এদের সব ভেড়ি, মাছ ফাছ চাষ হয়। আর ওই যে ভেতরে জায়গাটা, এইদিকেও ভেড়ি, এইদিকেও ভেড়ি, আর মাঝখানে হচ্ছে এই যে কটেজগুলো আছে সেইটা। বেসিক্যালি মানে আমি বুক করলাম ১,৫০০ টাকার কটেজ, কিন্তু পেলাম ২,৫০০ টাকার কটেজ, বিকজ এদের ইলেকট্রিসিটিতে কিছু প্রবলেম দেখা দিয়েছিল। তো অবভিয়াসলি জায়গাটা কিরকম চলো তোমাদের একটু দেখাই। এই যে এই কটেজগুলো, এগুলো হচ্ছে ২,৫০০ টাকার কটেজ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ সাদা নীল কালারের, ওইটা হচ্ছে ১,৫০০। তার উপরে যেটা আছে ওইটা হচ্ছে নিউ বিল্ডিং। বেসিক্যালি পুরো এই দিকটা হচ্ছে ৩ ধরনের ক্যাটাগরির রুম আছে। ঢুকছি এখন এই ২,৫০০ ক্যাটাগরির রুমে, চলো তোমাদের দেখাই। এসো, এখানটা পুরো একদম বারান্দা আছে, বসে সামনে একদম প্রকৃতির সুন্দর হাওয়া, পিছনেও মনে হচ্ছে বারান্দা আছে। দেখা যাক, ঢুকি। এই যে চাবি, ওয়াও, এটা করে রাখি। এই দেখো রুমটা, এখানে একটা খাট আছে, এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছে, একটা টিভি দিয়েছে, একটা আলমিরা দিয়েছে যার ভেতরে একটা নতুন ক্রমটনের ফ্যান পড়ে আছে, বালিশ একটা এক্সট্রা আছে। এটা ভালো লাগছে না, যাই হোক। দিয়ে দেখো এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা বেশ ভালো, এখানে আয়না আছে। দিয়ে এদিকে আসো, পেছন দিকটা দেখি। ওয়াও, পিছন দিকেও তোমরা বসে একদম চাইলে এখানকার নাজারা উপভোগ করো। সামনেও ভেড়ি, পিছনেও ভেড়ি, সামনেও হাওয়া খাওয়ার ব্যবস্থা, পিছনেও হাওয়া খাওয়ার ব্যবস্থা। এটা ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে জানি না, একটা বুক করেছিলাম আর একটা পেয়েছি। তোমাদের বলে রাখি, যদি এরকম কিছু বলে তো অবভিয়াসলি বলো যে সামনেরটা না বুক করতে, বিকজ ওগুলো অনেক ওল্ড বিল্ডিং। এটা তৈরি হয়ে ওল্ড বিল্ডিং আছে, বড় কথা ওখানে কোনো সিনারি আসাজ খুব একটা নেই। হ্যাঁ, সামনেই রেস্টুরেন্ট পাবে, কিন্তু সিনারি আসাজ কিছু নেই। তবে তোমাদের বলে দেবো কোন ক্যাটাগরির রুমের কি প্রাইস আছে। ঠিক আছে, চলো। কোথায় দাঁড়িয়ে আছি বলো তো? জাস্ট যেই কটেজে আছি সেই কটেজের পিছনের বারান্দায়। দারুণ সুন্দর লাগছে, এত সুন্দর, মানে জাস্ট সানসেটের আগের টাইমে। এখন সানসেট হতে বেশ দেরি আছে, ওই দূরে পাখির দল উড়ে যাচ্ছে। আর সামনে পুরো এত সুন্দর একটা ভেড়ি বা জলাশয় টাইপ বলতে পারো, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। মানে যদি তোমরা নন এসি রুমও নাও, যদি এই পন্ড ফেসিং রুম হয় যে আশেপাশে পুকুর আছে, তাহলে দারুণ লাগবে, জাস্ট অসাম। এবং মানে চারিদিকে মেঘগুলোকে দেখে মনে হচ্ছে যেন শরৎকাল চলে এসছে লিটারেলি। এই বর্ষাকালেও একটা কাইন্ড অফ শরৎকালের পরিবেশ আর কি ফিল করা যাচ্ছে।
তো খেয়ে দে বেশ অনেকক্ষণ, মানে কিছু না হলেও 2 ঘন্টা মতো, 2 থেকে 3 ঘন্টা একটু জিরিয়ে নিয়ে এইবার বেরোবো সি বিচের উদ্দেশ্যে, যেখানে হেনরি আইল্যান্ডের সি বিচ। অনেকেই দেখলাম যে টোটো ফোটো করে যাচ্ছে, কিন্তু এইখানে পার্টিকুলারলি এই সুন্দরী কমপ্লেক্স বা ম্যানগ্রোভ কমপ্লেক্সে অতটা কিন্তু লোকজন দেখছি না, বলতে গেলে নেই মানে ইয়ে করলে। তো ওইখানে একটা জলের বোধহয় সম্ভবত চাষের জন্য জল মানে নেওয়া হচ্ছে বা দেওয়া হচ্ছে, যা কিছু একটা হবে। এখানে পুরো প্রকল্পগুলো বিভিন্ন গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে, তো সেই স্কিম অনুযায়ী হয়েছে। তো জাস্ট দারুণ জায়গা, দারুণ। এটা হচ্ছে পিছনের বারান্দাটা, সামনের বারান্দাটাও অসাধারণ। দেখো জাস্ট এর অপোজিটে, মানে যেখানে আমরা আছি, পুরো মেঘের বাড়ির মতো মনে হচ্ছে। পিছনে মেঘটা এত সুন্দর লাগছে। জাস্ট আর এই পারে আছি, এই মাঝখানে একটা গ্রিন কালারের আইল্যান্ড, মানে এখানে যদি বোটিং এর ব্যবস্থা থাকতো তাহলে বোটিং করে ওই আইল্যান্ডে যাওয়া যেত। আর যেটা আমরা বুক করেছিলাম বেসিক্যালি এই রুমটা, এই দুটো রুম যে পাশাপাশি আছে, এই দুটো রুম, কিন্তু এর পিছনে কিন্তু ব্যালকনি নেই। হ্যাঁ, আর নিউ বিল্ডিং যেটা, সেটা এই দিকে। পুরো ওভারভিউটা একবার দূর থেকে তোমরা দেখে নাও। ওইদিকে পরপর যেগুলো আছে ওগুলো হচ্ছে 2500-এর রুম। এখনো আরো দুটো কনস্ট্রাকশন, দুটো মানে বেসিক্যালি 4টে ইউনিট কনস্ট্রাকশন চলছে। তারপরে এই যে দুটো আছে, এগুলো হচ্ছে 1500-এর রুম। এর উপরে কিন্তু জিএসটি চাপবে, আমি যা বলছি জিএসটি ছাড়া। তার পাশেই হয়েছে নিউ বিল্ডিং। নিউ বিল্ডিং গুলো 6টাই হচ্ছে তোমার এসি রুম, এগুলো 1700 করে, তার উপরে জিএসটি চাপবে। তো এদের এই কমপ্লেক্সের ভেতরে যেগুলো নতুন তৈরি হয়েছে সেগুলো মোটামুটি এক লাইনেই আছে, একটু দূরে একটু কাছে। আর সি বিচটা জাস্ট ওইখান থেকে বেরোতে হবে, এই দিক দিয়ে রাস্তা নেই। ওইখান থেকে বেরিয়ে এখানে সামনে এই রাস্তাটা ধরে, এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে যেতে হবে এই দিকে। আর যারা হেনরি আইল্যান্ড জাস্ট ঘুরতে আসবে তাদের এখানে টোটো বা গাড়ি বা বাইক যা আছে এখানে পার্ক করতে হবে। অনেকটা রাস্তা পেরিয়ে ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে আসতে হলো এই সি বিচে। একদম পুরো এখন আপাতত শুনশান। তো এখানে তবে লোকজন আসে বলে চারিদিকে পুরো প্লাস্টিক একদম ছড়িয়ে রেখেছে। তোমাদের বারবার এটাই রিকোয়েস্ট করি যে প্লিজ এত নোংরা করো না, বিশেষ করে প্লাস্টিক যেখানে সেখানে ফেলো না, তাতে খুব সমস্যা হয়, পরিবেশের ক্ষতি হয়। আমরা এতটা শিক্ষিত, এইটুকু বোঝার মতো ক্ষমতা আছে। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে যদি আসো সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, এই টাইম পিরিয়ডের মধ্যেই বিচে অ্যাক্সেস অ্যালাউড আছে। তার কেননা দুজন আবার পুলিশের যে কর্মচারী তারাও কিন্তু থাকে। তো অবশ্যই এটা মাথায় রেখো, যারা এখানে থাকবে সন্ধ্যে 6টার পর এখানে আসা অ্যালাউড নেই। যদি আসো তাহলে মানে যেখানে থাকছো আর কি সুন্দরী কমপ্লেক্সের কাউকে নিয়ে সাথে করে তোমরা এখানে আসতে পারো, অসুবিধা কিছু নেই। কিন্তু তাছাড়া বিচ ঘোরার টাইম হচ্ছে এইটা। অন্যান্য বিচে কিন্তু এরকম রেস্ট্রিকশন থাকে না, বাট এখানে আছে, পুলিশ ছাড়া কিন্তু এখানে অ্যালাউড নয়। তো এখন বিকেল, কালকে সকালে আবার আসবো, দেখবো এর শোভা। সকাল বিকেল দুরকম পুরোপুরি, সূর্যোদয় এবং সূর্যাস্তের মজাই আলাদা। তো আপাতত আমরা ফিরে যাব। এই বাঁশের সাঁকো পেরিয়েই যেতে হয় হেনরি আইল্যান্ডের সি বিচে। এবার এখন আমরা ফিরছি, এখন সি বিচে যাবো না, এখন রিটার্ন করছি। আর একটা বিষয়, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম এই দিকে কোনো রাস্তা নেই, ঠিক আছে, এই সাইড দিয়ে আসতে তোমাদের দেখাবো, এসো দেখাচ্ছি। কি তখন বললাম যে এই দিক দিয়ে রাস্তা নেই, এই দেখো এই দিকটা হচ্ছে সি বিচ, জাস্ট আর এখান দিয়ে এই যে রাস্তাটা দেখছো এইটা ঘুরে ওই রিসর্টের কাছে আছে। ব্যাপার যদিও একই, এতটা ঘুরে ওই কর্নারে যাবে, আবার কর্নার থেকে ঘুরে এইদিকে আসবে, ব্যাপার একই। কিন্তু যারা নিউ বিল্ডিং এ থাকবে তাদের জন্য একদম কাছে হয়ে যাবে সি বিচটা। আজ সকালবেলা বেরিয়েছি এই রুমগুলো দেখতে, ভেতরটা তো ঢুকবো না, বাইরে তোমাদের দেখাবো। আর একটা জিনিস, যে এখানে কোন রুম, মানে যেই যে ডিটেলসটা দেওয়া থাকে ওখানে কিছু বোঝা যায় না যে কোন রুম কোথায় আছে, কোনখানে কোনটা বুক করলে বেটার হবে। তো সেইটাই দেখার জন্য বেরিয়েছি। তো যেটা তোমাদের কালকে দেখালাম ওইটা কিন্তু ওটা ওই 2500 রুম ছিল। আর এইটা একদম পুকুরের ধারে, যেটা পন্ড ফেসিং বলে দেখবে লেখা থাকে ওয়েবসাইটে, এটা ডিটেলসটা দেওয়া থাকবে। তো সেইটার
রুমটা হচ্ছে এটা ভেতরে ঢুকছি না, ভেতরে মোটামুটি কম বেশি সব রুমেরই একই। ওই ঢুকেই সামনে হচ্ছে ড্রেসিং টেবিল টাইপের একটা আছে ছোট, আর একটা করে ওয়াশরুম আছে যাতে কোমোটের ব্যবস্থা আছে। প্রত্যেকটা রুমেই মোটামুটি একই, নন এসি এসি প্রত্যেকটা রুমে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এদের ফ্রন্ট ফেসিংটা মানে কিরকম টাইপের মানে জায়গাটা আর কি। চলো, এই দেখো এটা হচ্ছে ঢোকার জায়গা। এই দিকে একটা D1, ঠিক আছে? এখান দিয়ে যখন উঠবে, এই যে এদের ভিউটা কিন্তু, এই রুমটা যদি বুক করো এই ভিউটা এইরকম D1 এর। এখানে সামনে চেয়ার লাগিয়ে বসে থাকতে পারবে, আর ভেতরে স্পেসিফিকেশন তো সেমই, এখান দিয়ে ঢোকার জায়গা। আর এই যে হচ্ছে ফুল ভিউ এখান থেকে। আর ওই যে সেই 2500-এর কটেজ গুলো হচ্ছে এই সাইডটায়। এবার চলো এর পাশের রুমটা দেখাই। ওই দিক দিয়ে হেঁটে এই দিকে এলাম, এইটা হচ্ছে পাশের রুমটা, এটা হচ্ছে D2। এগুলো সব 1500 রুম। এই যে এটা হচ্ছে D2। এখানটা বসে, এখানটা কিন্তু সামনে ওই জালটা নেই, জালটা না থাকার কারণে তোমরা একদম বিনা বাধায় সামনে বসে বসে নাজারা দেখতে পারবে সামনে। কি দারুণ লাগছে দেখো, বুঝেছো? তো যারা 1500-এর রুম বুক করবে কে বলবো যে তোমরা অবশ্যই যখন ধরো বুকিং হয়ে গেল, অ্যাকচুয়ালি ওরা তো রুম নাম্বার সিলেক্ট করতে দেয় না, তো বুকিং যদি হয়ে যায় তখন ওদেরকে বলবে, মানে ফোন করে, ওরা বুকিং হওয়ার সাথে সাথে ফোন নাম্বার দেবে, D2টা যেন তোমার জন্য রাখে। বিকজ D1টা সামনে আবার একটু জাল আছে, দেখালাম তোমাদের ভিউটা। আর ভেতরে সবার স্পেসিফিকেশনই মোটামুটি কম বেশি সমান। একটু লাক্সারিয়াস রুম হলে একটু অন্য ধরনের হয়, আর নর্মাল রুম হলে যেরকম সেরকমই হয়। তো অবভিয়াসলি এই জিনিসটা এখানে এসে জানতে পারলাম যে এর সামনে জালটা না থাকার কারণে তোমার দৃষ্টিটা একদম পরিষ্কার। তো এইটা হচ্ছে 1500। এইবার তোমাদের দেখাই যে নিউ বিল্ডিং যেটা আছে সেটা কোন জায়গাটা। আর এইটা দেখো, এটা হচ্ছে নিউ বিল্ডিংটা। আর এইটা হচ্ছে নিউ বিল্ডিংটা, যে নিউ বিল্ডিংয়ে 6টা এসি রুম আছে এবং নিচের ফ্লোরেই আছে। তো এখানেও এই সেম ভাবে রুম ডিস্ট্রিবিউশন আছে। এইবার এইখানটায় কিন্তু তোমরা কোনো ব্যালকনি দেখছি পাওয়া যাবে না, শুধু নর্মাল রুম আছে। এবার নিউ বিল্ডিং দেখবে ওয়েবসাইটে লেখা থাকে নিউ বিল্ডিং বলে, আলাদা করে মেনশন করে লেখা থাকে। নিউ বিল্ডিংয়ের এইদিকে আর একটা ভেরি আছে, আর সামনে তো একটা ভেরি আছেই, এখান দিয়ে সারাক্ষণ হাওয়া পাবে। দিয়ে এবার সি বিচের রাস্তাটা হচ্ছে এই দিক দিয়ে। এখন এটা নতুন তৈরি হয়েছে, আগে এটা ছিল না। এই দিক দিয়ে সি বিচের রাস্তায় যেতে হবে। এখানে একটা বোট আছে ছোট্ট মতো। মানে বকখালির মতো একদম মানে জমজমাট ভিড় যাকে বলে, সেই ভিড়টা এড়াতে মানে মাত্র 6-7 কিলোমিটার দূর বকখালি থেকে, খুব বেশি নয়। তো চলে আসতে পারো এবং এক রাত আরামসে কাটিয়ে যাও। একদম আসাও সহজ, কলকাতা থেকে এত কাছে ডিস্টেন্স। তো ফট করে প্ল্যান বানাও আর চট করে চলে এসো। কোনো রিজার্ভেশন দরকার হবে না, কোনো কিছুই দরকার হবে না, জাস্ট ট্রেনে উঠবে, পৌঁছে যাবে, কোনো মানে ঝামেলাই নেই যাকে বলে। সমুদ্র সৈকত যাওয়ার রাস্তাতে দুধারে ঠিক এইরকমই ম্যানগ্রোভের বন পাবে এবং বেশ স্পষ্টভাবে দেখতে পাবে এই প্রত্যেকটি গাছের শ্বাসমূলকে। এই রাস্তাটি হচ্ছে সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা। সকালবেলা উঠে সমুদ্র সৈকতকে দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। কালকে সন্ধেবেলা আলোটা বেশ কমে আসায় ভালোভাবে দেখতে পাইনি, তাই সকালবেলা একটু ঘোরার ইচ্ছা হলো। এইটা হচ্ছে হেনরি আইল্যান্ড সি বিচ যাওয়ার এন্ট্রান্স। পুরো একটা মানে গোল মতো একটা যেন মানে আলাদা একটা এই গাছের দ্বারা একটা দারুণ সুন্দর সে তোরণ টাইপ সৃষ্টি হয়েছে। দিয়ে এই যে সামনে ঢুকে, এখন দেখো সকাল 6টায়, কালকে বলছিলাম যেটা যে সন্ধ্যে 6টার পরে আর যাওয়া যাবে না, সকাল 6টায় অলরেডি কিন্তু সিভিল ডিফেন্সের লোক আছেন, তিনি কিন্তু অলরেডি চলে এসছেন দুজন। এই দেখো সকালের সমুদ্র,
পুরো সমুদ্রের গর্জনটা না যেখানে আমরা আছি সেখান থেকে খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে, দারুণ লাগে। এই 3টে কুকুর আমাদের সাথে আসছে ওখান থেকে। প্লাস্টিক ফেলে রেখেছে, এইরকম করো না, যেখানে সেখানে গিয়ে সুন্দর সুন্দর জায়গা প্লাস্টিকের জন্য নষ্ট হয়ে। ব্যাস পৌঁছে গেলাম একদম নির্জন সমুদ্র সৈকতে। মনে পড়ে গেল সুকুমার রায়ের সেই কবিতাটি, সাগর যেথা লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে, আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মিশে, মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ দোলায় শুয়ে, ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে। সত্যি অসাধারণ সুন্দর লাগছিল এই সমুদ্র সৈকত। আমরা বিভিন্ন জায়গায় দেখি সমুদ্র সৈকতের ধারে গড়ে উঠেছে ঝাউ গাছ, কিন্তু এখানে রয়েছে সমস্ত ম্যানগ্রোভের গাছ, যেটি এই সমুদ্র সৈকতকে রক্ষণাবেক্ষণ করছে। একটু বেলা বাড়তে আস্তে আস্তে লোক আসা শুরু হয়, প্রায় সকাল 8টা অবধি কেউ নেই বললেই চলে। সমুদ্র এই জাস্ট একদম পুরো ম্যানগ্রোভ চারিদিকে, আর যতটা অফবিট ভেবেছিলাম জায়গাটা ততটাও কিন্তু অফবিট নয়। তবে হ্যাঁ, বকখালির তুলনায় কম লোক আসে, বাট আসে, লোক আসে এবং সকাল থেকেই আসা শুরু হয়ে যায়। তো তোমরা যদি আসো এখানে থাকো তো একটু চেষ্টা করো অনেকটাই সকাল সকাল বেরিয়ে যাওয়ার, যাতে বেরিয়ে তোমরা মানে একদম ফাঁকা সি বিচ পাও এবং সেখানে প্রচুর ফটো সেশন করে নিতে পারো। আর তাছাড়াও একটা সকালবেলা সমুদ্রের একটা আলাদাই মজা আছে, তো সেইটা যাতে উপভোগ করতে পারো অবভিয়াসলি এসো। আর এই দিকটা পুরো ম্যানগ্রোভের জঙ্গল, এই সাইডটা জেনারেলি এই সাউথের দিকে যে সমস্ত সি বিচ গুলো হয় তাদের আশেপাশে কিন্তু ম্যানগ্রোভ থাকে, ঠিক যেমন আমরা অন্য জায়গায় গেলে ঝাউবন দেখতে পাই, এরা সি বিচের রক্ষক হিসাবে কাজ করে। তো এখন যাব রিসর্টের দিকে, যেখানে আমরা আছি সেখান থেকে একটু ফ্রেশ হবো, হয়ে বেরোবো, দেখি দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো আপাতত। এরপর যে টোটো দাদা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গিয়েছিল তাকে বুক করেছিলাম কাছাকাছি কিছু সাইট সিং এর জন্য। দাঁড়িয়ে আছি এখন ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকতে। দেখো এইখানটা নর্মাল সমুদ্র সৈকতের থেকে অনেকটাই আলাদা। গোবর্ধনপুর সমুদ্র সৈকতে যেরকম দেখেছিলাম অনেকটাই সেই রকম। গোবর্ধনপুরের ভিডিওটা দেখতে গেলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিও, চেক করে নিও। তো এখানে তোমরা কিন্তু এসে স্নান কেউ করতে পারবে না, কিছুক্ষণ সময় কাটাতে পারো এসে। আর দূরে ওই দিকটায় একটা চড়া দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লাটিম চর। আর এইখানে যা বুঝতে পারছি এখানে হচ্ছে ফিশিং যারা করে তাদেরই শুধুমাত্র মানে এখানে অ্যাক্সেস আছে। ওই দিকটা মাছ ধরছে দেখছিলাম, কিন্তু নিচে নামা যাবে না, বেশি নিচে নামা যাবে না। মানে পুরো জায়গাটা দেখিয়ে দিই। এইখানটা দেখো দারুণ মেঘ উঠেছে ওই দিকটায়, ওই পারে যাওয়া গেলে লাটিম চড়ে দারুণ হতো। আর এখানে না কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এইগুলো সম্ভবত মাছ রিলেটেড কোনো জিনিসপত্রের জন্য। বাট দারুণ লাগছে এখানে। যদি বিকেলবেলা আসো, আসলে আমরা ফেরার দিন এসছি তো অটোমেটিক্যালি খুব বেশি সময় নেই হাতে, এটা দেখে বকখালি হয়ে ফিরে যাব। তো ওই দিকটা পুরো দেখো মেঘ জমেছে, একদম দারুণ সুন্দর লাগছে। ওইটা হচ্ছে র্যাডার আর পাশে হচ্ছে উইন্ডমিল। উইন্ডমিলটা এখন চলছে না, অনেকদিন পর উইন্ডমিল দেখলাম। তো চলো এই জায়গাটা দেখে এবার কি এটা কার্গিল বিচ নাকি একটা বলছে সেই দিকটায় যাব। এখন দাঁড়িয়ে আছি কার্গিল বিচে। বেসিক্যালি তোমাদের লোকেশনটা দেখাই, ওই সাইডটা হচ্ছে মৌসুনী আইল্যান্ড আর এই দিকটা হচ্ছে জম্মুদ্বীপ বলে একটা জায়গা আছে, ওই জম্মুদ্বীপ। আর আরো ওই দূরের দিকটায় আছে সাগর, মানে হচ্ছে গঙ্গাসাগর। মানে এটা একটা সঙ্গম স্থল কাইন্ড অফ বলতে পারো। এইখানে কিন্তু সি বিচে তোমরা নামতে পারবে, স্নানও করতে পারবে, কেননা জলটা অনেক দূর অব্দি, ওই দূর অব্দি দেখা যাচ্ছে যে ওরা পুরো মানে নেমে মাছ ধরছে অনেকটা দূর অব্দি। আর পুরো মেঘ করে আছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে ওই সাইডটা। এই দিকটাতেও এত গরম, প্রচন্ড রোদ।
আর পুরো জায়গাটা, এখানে তোমরা এলে কিন্তু স্নান করতে পারো, একটু সময় নিয়ে এসো, স্নান করার জন্য একদম পারফেক্ট জায়গা। ওই যে ওখানে কিছু লোক স্নানও করছে, এবং যথেষ্ট ফাঁকা, মানে বকখালি যেরকম জমজমাট জায়গা তার তুলনায় এই জায়গাটা অনেকটাই ফাঁকা। হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে টোটাল 3টে সমুদ্র সৈকত ঘুরে ফ্রেজারগঞ্জ সমুদ্র সৈকত, কার্গিল সমুদ্র সৈকত এবং বকখালি সমুদ্র সৈকত দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিল বকখালি বাস স্ট্যান্ডে। টোটাল ভাড়া পড়েছিল 250 টাকা। বকখালি থেকে বাড়ি ফিরেছিলাম WBTC-র এসি বাসে। সেটাও কিরকম কি রিভিউ আছে আরেকটি ব্লগে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে খুব শিগগিরই তার লিংক পেয়ে যাবে। এরকম ছোট্টখাট্ট জায়গার সন্ধান পেতে, তাও আবার বাজেটে, সেটার জন্য চোখ রাখতে হবে হারিয়ে যাওয়ার গল্পে। আবার আসছি নতুন আর এক গল্প নিয়ে। আপাতত টাটা।